আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছে আমি আয়েশা নুসরাত ইসলাম। শুরুতে সিবিসি টাইমস সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে 28 অক্টোবর থেকে সেনা মোতায়েনের সিদ্ধান্ত, অধিকাংশ প্রার্থীর সন্তোষ। সরকারের লুটপাট ও দুর্নীতির কারণে পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন বন্ধ হয়ে গেছে, এটা দেশের জন্য অসম্মানজনক বললেন বেগম খালেদা জিয়া। পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংকে 1 সপ্তাহের মধ্যে সরকারের অবস্থান জানানো হবে বললেন অর্থমন্ত্রী। আর পররাষ্ট্রমন্ত্রীর দাবি, এতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি। শেয়ার বাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিনিয়োগকারীদের আমরণ অনশন, রাজনৈতিক নেতাদের সংহতি প্রকাশ। শুনছিলেন সিবিসি টাইমস শিরোনাম। স্মল কিডস পারফেক্ট কিডস, সুস্থ শিশু সুন্দর হাসি। এবারে বিস্তারিত। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে 28 অক্টোবর থেকে 1 নভেম্বর পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সশস্ত্র বাহিনী বিভাগের কাছে গতকাল এ সংক্রান্ত চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এদিকে কয়েকজন প্রার্থীর বিরোধিতা সত্ত্বেও এই নির্বাচনে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্তে আবারও তাদের অটল অবস্থানের কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার এম শাখাওয়াত হোসেন। মাহমুদ আরিফের রিপোর্ট। 30 অক্টোবর অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। সন্ত্রাস আর অস্থিরতার কারণে এই নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কিনা, এই প্রশ্ন ছিল আলোচনার তুঙ্গে। প্রথম দিকে সেনাবাহিনী মোতায়েনের পক্ষে না থাকলেও অবশেষে কমিশন সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। কমিশন জানিয়েছে 28 অক্টোবর থেকে 1 নভেম্বর পর্যন্ত নারায়ণগঞ্জে সেনা মোতায়েনের জন্য সশস্ত্র বাহিনী বিভাগের কাছে চিঠি দেওয়া হয়েছে। দুই দলেরই আপনার প্রার্থীরা তো বলছে, পাবলিকে বলছে, আমি যাই নাই, কিন্তু আমাদের কমিশনার গেছেন, তারাও বলছে যে পাবলিকও চাচ্ছে। তো এই অবস্থায় তো এখন কি করা, যদি আস্থার এতই আস্থাহীনতা হয় তাহলে তো দিলে যদি তাদের আস্থা বাড়ে তো ভালো কথা। অন্যদিকে এই নির্বাচনে ইভিএম ব্যবহারের ক্ষেত্রেও কমিশন আবারও তাদের অবস্থান ব্যাখ্যা করেন। আপত্তির করবেন কেন? ওনার আপত্তি আমার মনে হয় থাকবে না। টেলিভিশনে যে দেখানো হয়েছে ওই মেশিন আর আমাদের যে মেশিন, এটা এক না। ইলেকশন এইভাবেই হবে। নির্বাচন কমিশন আশা করছে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। মাহমুদ আরিফ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সেনাবাহিনী নামানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দুই মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার ও সেলিনা হায়াত আইভী। কিছুটা ভিন্নমত অপর মেয়র প্রার্থী শামীম ওসমানের। সাধারণ ভোটাররা মনে করছেন সেনাবাহিনী নামানোর ফলে সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এই নির্বাচন। মোস্তফা মানিকের ক্যামেরায় সানজিদ আহমেদের রিপোর্ট, সাথে ছিলেন নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল হোসেন পন্টি। সারা দেশের নজর এখন নারায়ণগঞ্জের দিকে। প্রায় 4 লাখ ভোটারের ভোটে নির্বাচিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন মেয়র। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে শুরু থেকেই সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার। সেনাবাহিনীকে নিরপেক্ষ এবং অ্যাক্টিভ থাকতে হবে, যে যেখানে গোলযোগ হচ্ছে, যেখানে প্রেসার ক্রিয়েট হচ্ছে, সেখানে নিরপেক্ষভাবে তাকে কাজ করতে হবে। এইদিকে সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করায় প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানিয়েছে সেলিনা হায়াত আইভী। নারায়ণগঞ্জের মানুষের যে দাবিটা ছিল, গণমানুষের দাবি, সেনাবাহিনী মোতায়েন করা হোক, আসলে এই দাবিটা তারা পূরণ করেছে। এই জন্য আমি পুনরায় আমার ভোটারদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তবে সেনা মোতায়েনের বিষয়ে কিছুটা ভিন্নমত শামীম ওসমানের। তার মতে মানসিকতার পরিবর্তন করতে পারলে নির্বাচনে পুলিশেরও প্রয়োজন নেই। আমি পুলিশ রাখাও সমর্থন করি না। আমরা কতদিন পিছন দিকে যাব? গণতন্ত্রের বড় বড় কথা বলবো, বলিয়া উড়াবো, আমরা জনগণের উপরে আস্থা পাবো না। অ্যাকচুয়ালি এটা যারা করেন তাদের বেসিক্যালি ক্যান্টনমেন্ট থেকে তাদের জন্ম, এই জন্য ওনারা জনগণের উপরে আস্থা আনতে পারবেন না। এবং সাথে সাথে যদি আমাদেরকেও শুরু মিলান তাহলে বলবো ওনারা ক্যান্টনমেন্ট দ্বারা ওদের দ্বারা প্রভাবিত হচ্ছেন। এইদিকে সেনা মোতায়েনের ফলে নির্বাচন কার্যক্রম আরো সহজ হবে বলে জানান রিটার্নিং অফিসার। 28 তারিখ সকাল 6টা থেকে 1 নভেম্বর রাত 11টা পর্যন্ত। এর পরবর্তীতে আপনারাই জানতে পারবেন যে কি হচ্ছে না হচ্ছে, এবং যা প্রোগ্রেস থাকে আপনাদের ইন ডিউ কোর্স জানাবো। সেনা মোতায়েনের সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন সাধারণ ভোটাররাও। গন্ডগোল না হলেও এতে কোনো বিরূপ প্রভাব, বরঞ্চ হওয়ার সম্ভাবনাকে এটা রহিত করবে। সেনাবাহিনী নামাটা তো অ্যাকচুয়ালি ভালো বিষয়। এটা আমি মনে করি যে জনগণ
সিটি কর্পোরেশনের সবাই এইটা সাপোর্ট দিবে অন্তত। নারায়ণগঞ্জে সেনাবাহিনী নামালে নির্বাচন সুন্দর হবে, সুষ্ঠু হবে। সবাই একটু ভয় পাইবে যে না আইন শৃঙ্খলার লোক আশেপাশে আছে আমাদের তার কাছে, কারচুপি করার চেষ্টা করবে না কেউ। 30 অক্টোবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী মাঠে নামানোর উদ্যোগকে স্বাগত জানালো নারায়ণগঞ্জবাসী। তারা মনে করেন এর ফলে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এখানকার প্রথম সিটি কর্পোরেশন নির্বাচন। সঞ্জিদ আহমেদ, বাংলা ভিশন, নারায়ণগঞ্জ। দুর্নীতির কারণে পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন বন্ধ হয়ে যাওয়া দেশের জন্য অসম্মানজনক বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন নজির নেই, অথচ বর্তমান সরকারে লুটপাট ও দুর্নীতির কারণে তারা অর্থায়ন বন্ধ করে দিয়েছে। রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে কেন্দ্রীয় রাজনৈতিক প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। রাসেল আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। পদ্মা সেতু তৈরিতে সিংহভাগ অর্থ দেওয়ার কথা থাকলেও দুর্নীতির অভিযোগ তুলে অর্থ বরাদ্দ স্থগিত করেছে বিশ্বব্যাংক। এ নিয়ে দেশে ও দেশের বাইরে চলছে নানা আলোচনা সমালোচনা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অভিযোগ করেন, বর্তমান সরকারের লুটপাটের কারণেই অর্থ বরাদ্দ বন্ধ করেছে বিশ্বব্যাংক। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই যে ওয়ার্ল্ড ব্যাংক কোন ইয়ের জন্য টাকা বন্ধ করে নাই। ওয়ার্ল্ড ব্যাংক আজকে বলছে যে পদ্মা সেতুর জন্য দুর্নীতি হয়েছে, সেখানে দুর্নীতি করে তারাই দুর্নীতির তদন্ত করে তারা বের করেছে যে দুর্নীতি হয়েছে এবং তারা জানে কোথায় কে টাকা নিয়েছে, সেগুলিও তাদের কাছে তথ্য আছে। আমরা জেনেছি যে এই তথ্য উপর পর্যন্ত তারা দিয়েছে, দুর্নীতি হয়েছে যার জন্য তারা টাকা বন্ধ করে দিয়েছে। এইটা আওয়ামী লীগের জন্য কোনো অসম্মানজনক নয়, কারণ তারা সবসময় এইসব দুর্নীতি করে অভ্যস্ত, তাদের লজ্জাশন পেয়ে না। কিন্তু বাংলাদেশের জন্য বিরাট একটা অসম্মান। বেগম জিয়া বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে তখনই দেশের সর্বনাশ করেছে। বিদ্যুতের যে দুরবস্থা, তেনারা বললে যে তেনারা বিদ্যুতের এই দুরবস্থা দূর করবে, আদৌ কি দূর হয়েছে? গ্যাসের দুরবস্থা দূর হয়েছে, এটা আরো খারাপ হয়েছে, অথচ এর জন্য সাফার করছে দেশের জনগণ। প্রশিক্ষণ কেন্দ্রটি চলমান বিষয়ে দলের নেতাকর্মীদের জ্ঞানার্জন ও দক্ষতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন বিএনপি নেতারা। রাসেল আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি অভিযোগের বিষয়ে সরকারের অবস্থান জানিয়ে 1 সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংককে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তবে অভিযুক্ত যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করবেন কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেনি অর্থমন্ত্রী। বদুল আলম নাবিলের রিপোর্ট। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংকের পরে জাইকা এবং এডিবিও অর্থায়ন স্থগিত করেছে। এর ফলে ঝামেলায় পড়েছে সরকার। এ বিষয়ে কৌশল ঠিক করতে দুপুরে অর্থমন্ত্রী বৈঠক করেন যোগাযোগ মন্ত্রীর সঙ্গে। বৈঠক শেষে যোগাযোগ মন্ত্রী কোনো কথা না বললেও অর্থমন্ত্রী দাবি করেন, দাতাদের অর্থায়ন স্থগিত করার বিষয়টি সাময়িক, সহসা এর সমাধান হবে বলেও আশা করেন তিনি। I shall write to the President of the World Bank responding to the whole matter. তাদের কমিউনিকেশন ইজ উইথ মি অ্যাজ গভর্নর অফ দি ব্যাংক। আমি সেখানে অফকোর্স আমাকে প্রাইম মিনিস্টারকে ইনভলভ করতে হবে। আচ্ছা, ওই চিঠিটা যেদিন ইস্যু করব সেদিন প্রশ্ন উত্তর দেব। এই জন্য বলছি এই সপ্তাহের মধ্যে হবে। আমি তো সবসময় বলছি যে এটি যে সাময়িক ব্যাপার, কিছু না। বিশ্বব্যাংকের চিঠিতে মূলত যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকেই অভিযুক্ত করা হয়েছে। তবে তার পদত্যাগ বা অপসারণ বিষয়ে কোনো মন্তব্য করেননি অর্থমন্ত্রী। এদিকে দুপুরে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন ভারতের বিদায়ী হাই কমিশনার রঞ্জিত মিত্তার। পরে তিনি সাংবাদিকদের বলেন, স্বাক্ষরিত প্রটোকল অনুযায়ী বাংলাদেশকে ট্রানজিট মাশুল দেবে ভারত। শিগগিরই তিস্তার পানি বন্টন চুক্তিও হবে বলে আশা করেন তিনি। বদরুল আলম নাবিল, বাংলা ভিশন, ঢাকা। পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ উঠলেও বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি, বরং সহসায় সব সমস্যার সমাধান হয়ে যাবে, এমনটাই দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। রবিবার এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দাতা হিসেবে বিশ্বব্যাংক যে কোনো বিষয়ে তথ্যপাত্র যাচাই করতে পারে। উল্টো অভিযোগ করে তিনি বলেন, পদ্মা সেতুর বাস্তবায়ন প্রক্রিয়া থেকে যারা বাদ পড়েছেন তারাই দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংকের কাছে নালিশ করেছে। তবে এতে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মানতে রাজি হননি পররাষ্ট্রমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোড মার্চের নামে রোড শো করে বিএনপি নেতারা যে গাড়ি প্রদর্শন করেছেন সে অর্থের উৎস তদন্ত করা হবে। রবিবার গাজীপুরের শ্রীপুরের মাওনায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি কথা বলেন। আবারও তত্ত্বাবধায়ক সরকার এলে বিরোধী দলীয় নেত্রীকে জেলে যেতে হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। গাজীপুর প্রতিনিধি শাহজাহান মিয়াকে সাথে নিয়ে জামাল উদ্দিনের ক্যামেরায় তাইমুর রশিদের রিপোর্ট। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জনসভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী জনসভাস্থলে আসার বহু আগেই সাধারণ মানুষ এসে জড়ো হতে থাকে স্কুল মাঠে। একসময় জনসভাস্থল পরিণত হয় জনসমুদ্রে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করে না, তার রাজনীতি সাধারণ মানুষের জন্য। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তার সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। অভিযোগ করেন, দুর্নীতিবাজ দুই ছেলেকে বাঁচাতেই আন্দোলনে নেমেছে বিরোধী দলীয় নেত্রী। বিএনপির রোড মার্চেরও কঠোর সমালোচনা করেন তিনি। রোড মার্চ মানে কি? মার্চ মানে তো পায়ে হাঁটা, তো রোড মার্চ তো পায়ে হেঁটে হেঁটে যেতে হবে। তুমি তো গাড়ির বহর নিয়ে গেলেন। ওই যে বাংলাদেশে একটা কথা ছিল না, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, তুমি গাড়িতে চড়িয়া হাঁটিয়া চলিলেন, রোড মার্চ করিলেন। রোড মার্চ করিলেন না রোড শো করিলেন, সেটাই হচ্ছে বড় কথা। জনগণের সম্পদ লুটে নিয়েই তো এই টাকা। প্রত্যেকটা গাড়ির নাম্বার নিয়ে, তার রেজিস্ট্রেশন নিয়ে কোথা থেকে টাকা পেয়েছে সেই হিসাব করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য চার দলীয় জোটকে দায়ী করে শেখ হাসিনা বলেন, তার সরকার জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। মাত্র 2.5 বছরে কর্মসংস্থান হয়েছে 4 লাখ মানুষের। তার মতে, এতিমের টাকা যারা লুটে খায় তাদের মুখে সাধারণ মানুষের কথা মানায় না। কথা বলেন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতেও। এখন কথা হচ্ছে, উনি যে এখন তত্ত্বাবধায়ক সরকার চান, তো মঈনুদ্দিন ফখরুদ্দিন তো আপনি 7 করে এনেছিলেন, আপনাকে তো গদিতে বসায় নাই। তো এখন আবার তত্ত্বাবধায়ক সরকার আসলেই যে আপনাকে গদিতে বসাবে, এই ভরসাটা কিভাবে করেন? আবার যে জেলে যেতে হবে না, তার কি মানে কারণ আছে? জেলেও তো যেতে হতে পারে, সেই কথাটা ওনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই। দুর্নীতি করলে দুর্নীতির মামলা হবেই। টাকা চুরি করবেন আর কিছু বলা যাবে না, মামলা করা যাবে না। গ্রেনেড হামলা করে আইবি রহমানকে হত্যা করবেন, অথচ তার বিরুদ্ধে মামলা করা যাবে না। এটা কোন ধরনের আবদার? এই আবদার তো বাংলাদেশের মানুষ মেনে নেবে না। যে কোনো মূল্যে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর অঙ্গীকারের কথা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, বঙ্গবন্ধুর হাতে গড়া এই দল সাধারণ মানুষের দল, খেটে খাওয়া মানুষের দল। আর তাই জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে, জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে যা যা করা দরকার তার সবকিছুই করবে বর্তমান সরকার। তাইমুর রশিদ, বাংলাভিশন, মাওনা, শ্রীপুর, গাজীপুর। এবারে অগ্রণী ইন্স্যুরেন্স অর্থ বাণিজ্য সংবাদ। শেয়ার বাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে আমরণ অনশন শুরু করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন, দাবি করেছেন অর্থমন্ত্রীর পদত্যাগ। অনশনকারীদের সাথে সংহতি প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সেতু আহমেদকে সঙ্গে নিয়ে কাউসার শাহিনের রিপোর্ট। গত সপ্তাহের শেষ 2 কার্যদিবসে বেশ কিছু ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হলেও রোববার লেনদেন শুরু হয়েছে দরপতনের মধ্য দিয়ে। দিনের শুরুতে দাম পড়েছে বেশিরভাগ কোম্পানির, ফলে সূচকও দ্রুত নিচে নামতে থাকে। এক পর্যায়ে সূচক 1 পয়েন্ট বাড়লেও 12:50 থেকে সূচক আবারও কমতে থাকে। এরপরেই আমরণ অনশন শুরু করে বিনিয়োগকারীরা। দুপুরে বিনিয়োগকারীদের সাথে সংহতি প্রকাশ করতে অনশন স্থলে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রধানমন্ত্রী, আপনার কাছে আবার আবেদন করছি, আপনি মায়ের হিসাবে সন্তানের পাশে দাঁড়ান, এদের চোখের পানি মুছিয়ে দিন, অপরাধের শাস্তি দিন। আমি আপনার হয়ে সমস্ত দায়িত্ব গ্রহণ করলাম, আপনার কাছে যাব, এদের দুঃখের কথা তুলে ধরবো। যারা 33 লক্ষ মানুষের সামান্য ক্ষুদ্র সম্পদকে ছিনিয়ে নিয়ে যারা এই দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না, তাদের নাম বলা যাবে না। পৃথিবীর ইতিহাসে এরকম দ্বিতীয় কোনো উদাহরণ নেই। গভীর রাতেও মতিঝিল এলাকায় অব্যাহত থাকে এই অনশন কর্মসূচি। এ কারণে শাপলা চত্বর থেকে আরকে মিশন রোড পর্যন্ত রাস্তার একপাশে বন্ধ হয়ে যায় যান চলাচল। বিনিয়োগকারীরা জানান, তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আজ আমরা এই রাতের অন্ধকারে সারাদিন না খেয়ে না দিয়ে আমরণ অনশনের
কর্মসূচি গ্রহণ করতে আমাদের নেতৃবৃন্দ বাধ্য হচ্ছে। এই মুহূর্তে যদি মার্চেন্ট ব্যাংক সেল দেয় তার প্রয়োজন তার টাকা অ্যাডজাস্ট করার জন্য, তাহলে আমার নিজের কোনো টাকা নেই, উল্টো মার্চেন্ট ব্যাংকে আমাকে আরো 2 লাখ টাকা দিতে হবে। যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী হস্তক্ষেপ না করে এবং পুঁজিবাজার স্থিতিশীল অবস্থান না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের আমরণ আন্দোলন কর্মসূচি বাস্তবায়ন থাকবে। পুঁজিবাজারে অব্যাহত দরপতনের কারণে অবশেষে বিনিয়োগকারীরা ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছে। এরই মধ্যে কয়েকজন বিনিয়োগকারী অসুস্থ হয়ে পড়েছেন। অনশনকারীদের সাথে কথা বলে জানা গেছে, পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন। কাসর শাহীন, বাংলাভিশন, মতিঝিল, ঢাকা। শেয়ার বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবিতে এখনও ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন সাধারণ বিনিয়োগকারীরা। বেলা 11টার মধ্যে এই ব্যাপারে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণা না আসলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সুজন মাহমুদ। বেশ কয়েকবারের টানা দরপতন ও বিক্ষোভ, আবার কয়েক ঘন্টার জন্য স্থিতিশীলতা, আবার দরপতন। কয়েক মাস ধরে দরের এ ধরনের লুকোচুরি খেলায় অতিষ্ঠ বিনিয়োগকারীরা। গতকাল আবারও দরপতন হলে আমরণ অনশন শুরু করেন বিনিয়োগকারীরা। গভীর রাতেও মতিঝিল এলাকায় অব্যাহত থাকে এই অনশন কর্মসূচি। এ কারণে পুরো শাপলা চত্বর এলাকা জুড়েই রাস্তার একপাশে বন্ধ হয়ে যায় যান চলাচল। বিনিয়োগকারীরা জানান, তাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। প্রধানমন্ত্রী আসার পর আমার কথা মানবো, আমাদের কথা তারপরেই যাব। এখন তো আমাদের কোনো পথ নাই, আমাদের সব হারাইছি। পুঁজি টুজি যা ইনকাম সব তো আমরা হারাইছি, রাস্তায় আসছি। আমরা তো পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। বেশ কয়েকজন অসুস্থও হয়ে পড়ে। গভীর রাত পেরিয়ে সকাল পর্যন্ত অব্যাহত হতে থাকে তাদের এই কর্মসূচি। দাবি আদায়ে নতুন কর্মসূচিরও ঘোষণা দেওয়ার কথা জানান তারা। যদি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো বিবৃতি না আসে, শেয়ার বাজার সম্পর্কে কোনো বিবৃতি না আসে, আগামীকাল 9টার পরে আমরা ভবন এবং আশেপাশে যত ভবনগুলো আছে সকল ভবনে আমরা তালা ঝুলিয়ে দিব এবং বাংলাদেশের সকল জায়গায় যে সকল জায়গায় শেয়ার মার্কেট রয়েছে সমস্ত ডিস্ট্রিক্টে আমরা একই কর্মসূচি পালন করার জন্য যেসব বিনিয়োগকারী ভাইয়েরা আছেন, যারা আমাদের আন্দোলনের সাথে একত্র ঘোষণা করছেন, সবাইকে দিয়ে আমরা একই রকম কর্মসূচি সারা বাংলাদেশ ব্যাপী আমরা পালন করব। পুঁজিবাজারে বিনিয়োগ করে এসব বিনিয়োগকারীরা ভাগ্যের চাকা ঘোরাতে এসেছিলেন, কিন্তু গত কমাসে সে চাকা আর সামনের দিকে এগোয়নি, বরং গিয়েছে উল্টো দিকেই। আর তাই দিন শেষে মাঝরাতে এসেও নির্ঘুম রাত কাটাচ্ছেন এই পুঁজিবাজারের সামনে। তাদের দাবি, পুঁজিবাজার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়ার। সুজন মাহমুদ, বাংলাভিশন, ঢাকা। দেশে এখন গণতন্ত্র নেই, সংঘাত আর অরাজকতায় সংসদ সহ দেশ এখন অচল হয়ে পড়েছে বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ। আগামীতে সরকার প্রধান হিসেবে দেশ পরিচালনার স্বপ্ন দেখছেন সাবেক এই রাষ্ট্রপতি। সকালে জাতীয় ওলামা পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ বলেন, সংবিধানে বিসমিল্লাহ না থাকলে জাতীয় পার্টির কারো সাথে থাকবে না। জাতীয় পার্টি আগামীতে এককভাবে নির্বাচনে অংশ নেবে, আর এজন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। শনিবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদেরের মন্তব্যের প্রতিবাদ করে এরশাদ বলেন, এ ধরনের মন্তব্য করার আগে আরো সতর্ক হওয়া উচিত। কেরানীগঞ্জে গ্যাস বিষক্রিয়ায় ফায়ার সার্ভিসের 12 কর্মী সহ অর্ধশতাধিক অসুস্থ হয়েছে। রবিবার কেরানীগঞ্জে একটি কেমিক্যাল কারখানা থেকে বিষাক্ত ক্লোরিন গ্যাস প্রায় আধা কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে। কেরানীগঞ্জ হাসনাবাদ এলাকার গ্লোবাল হেভি কেমিক্যাল কোম্পানি নামে একটি কেমিক্যাল কারখানার গ্যাস পাইপ ছিদ্র হয় রবিবার সকাল 8টায়। তাতেই অসুস্থ হয়ে পড়েন কারখানা ও এর আশেপাশে প্রায় অর্ধশতাধিক মানুষ। শ্বাসকষ্টের সাথে রক্তচাপ বেড়ে যাওয়া সহ বিভিন্ন সমস্যায় পড়েন ভুক্তভোগীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর তাদেরও 12 জন কর্মী গ্যাস বিষক্রিয়ায় অসুস্থ হয়ে যান। পরে প্রায় 2 ঘন্টার চেষ্টায় গ্যাস বের হওয়া বন্ধ করা হয়। ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাভিশনে আয়োজিত 6 দিনব্যাপী অনুষ্ঠানের প্রতিদিন প্রশ্ন প্রতিদিন পুরস্কার কুইজের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ হয়েছে গতকাল। ডায়মন্ড ওয়ার্ল্ডের সৌজন্যে বিজয়ীরা প্রতিদিন একটি করে প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিয়েছে ডায়মন্ডের লকেট আর আংটি সহ বিশেষ গিফট বক্স। জানাচ্ছেন জ্যোতিকা ঘোষ। বাংলাভিশনের এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা একের পর এক SMS পাঠিয়ে অপেক্ষা করেছে ডায়মন্ড জিতে নেওয়ার আশায়। অপেক্ষার পালা পেরিয়ে আজ ছিল তাদের সেই মাহেন্দ্রক্ষণ। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত ছিল অনুষ্ঠানটি।
বাংলা ভিশনের ৫ম দিনের অনুষ্ঠান দেখার সময় হঠাৎ করে আমার চোখ আটকে গেল ডায়মন্ড ওয়ার্ল্ডের এই কুইজ প্রতিযোগিতার প্রতি। তখন আমি SMS করলাম এবং মিউজিক্যালি একটার পর একটা করতে থাকলাম। অনাগত সন্তানের জন্য আসলে আমি আবার প্রাইজটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, আমাকে নিতে হবে। এই জন্য আমি 3 দিন করেছি, 3 দিন করে 2 দিন উইনার হয়েছি। টেলিভিশনের অনুষ্ঠানে এ ধরনের প্রতিযোগিতার সুযোগ থাকলে দর্শকরা দেশীয় সংস্কৃতির সাথে বেশি পরিচিত হবে বলে জানালেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার। দেশীয় সংস্কৃতির বিকাশ ঘটানোর স্বার্থে সবাই আমার মনে হয় প্রতিদিন একটা করে যদি কুইজ বাংলা ভিশন কোনদিন নেয়, আমি কম বেশি কন্ট্রিবিউশন করতে পারি। এই জায়গায় আমার সহযোগিতার হাত আমি দিতে পারি। যদি বাংলা ভিশন প্রতিদিনের অনুষ্ঠানের মালার মধ্যে প্রতিদিন একটা কুইজ ছাড়ে, আমি তার মধ্যেও থাকতে পারি। পরবর্তীতে এমন অনুষ্ঠান আয়োজন করা হবে যার মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের মেধার বিকাশ ঘটাতে পারে, এই আশাবাদ ব্যক্ত করেন বাংলা ভিশনের অনুষ্ঠান প্রধান শামীম সাহেব। প্রথমত আমাদের উদ্দেশ্য ছিল দর্শকদের ইনভলভ করা, যে কিভাবে আমরা আমাদের অনুষ্ঠানগুলো দেখাতে পারবো। তারপর আমরা যেটা দেখলাম যে প্রায় 10 লাখের উপর SMS আসলো এবং সেখান থেকে সঠিক এবং সর্বোচ্চ যারা SMS করেছেন তাদের হাতে আমরা পুরস্কার তুলে দিলাম ডায়মন্ড ওয়ার্ল্ডের সৌজন্যে। পরবর্তী সময় আমরা যে উদ্যোগটা নেব তাতে টেলিভিশন অনুষ্ঠান দেখার পাশাপাশি মেধার প্রতিযোগিতাটাও আমরা তার মধ্যে রাখবো। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে দর্শকরা আরো বেশি বাংলা ভিশনের বিভিন্ন অনুষ্ঠানে সম্পৃক্ত হবেন, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। যুথিকা ঘোষ, বাংলা ভিশন, ঢাকা। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। আত্মগোপনে থাকা লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফির প্রাসাদ বাব আল আজিজিয়া ভেঙে গুড়িয়ে দেওয়ার কাজ শুরু করেছে দেশটির অন্তর্বর্তী প্রশাসন NTC। অন্তর্বর্তী প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, একনায়ক গাদ্দাফির স্মৃতিচিহ্ন মুছে ফেলতে ত্রিপোলির কেন্দ্রস্থল অবস্থিত এই প্রাসাদটি ভাঙা হচ্ছে। বাব আল আজিজিয়া প্রাসাদের জায়গায় স্থানীয় জনগণের বিনোদনের জন্য একটি উদ্যান গড়ে তোলার কথাও জানানো হয়। এ সময় লিবিয়ার বিরুদ্ধে জাতিসংঘের প্রস্তাব পাশের পর থেকে এই প্রাসাদটিতে দফায় দফায় হামলা চালিয়েছে ন্যাটো। চলতি বছরের 23 আগস্ট গাদ্দাফির অনুগতদের হটিয়ে অন্তর্বর্তী সরকার সমর্থিত গেরিলারা প্রাসাদটির দখল নেয়। এবারে ক্লেমন খেলার সংবাদ। আজ থেকে মাঠে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগের 13তম আসর। নতুন 2টি দল রংপুর বিভাগ ও ঢাকা মেট্রোপলিটন সহ মোট 8টি দল খেলছে এবারের লিগে। আজ মাঠে নামছে রাজশাহী, ঢাকা মেট্রো, রংপুর, ঢাকা বিভাগ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ ক্রিকেট দল। 4 দিনের লঙ্গার ভার্সন ক্রিকেট দলের সংখ্যার সাথে বেড়েছে আর্থিক পুরস্কারের পরিমাণও। এবারে চ্যাম্পিয়ন দল 20 লাখ এবং রানার আপ পাবে 10 লাখ টাকা। গতবার যা ছিল যথাক্রমে 12 ও 8 লাখ টাকা। লিগের সেরা খেলোয়াড় 1 লাখ ও সর্বোচ্চ রান সংগ্রহকারী পাবেন 50,000 টাকা। প্রস্তুতির জন্য প্রতিটি দলকে দেওয়া হয়েছে 5 লাখ টাকা করে। প্রথম রাউন্ডে বিজয়ী দল 75,000 ও দ্বিতীয় রাউন্ডে বিজয়ী দল পাবে 1 লাখ টাকার উইনিং মানি। লিগের পয়েন্ট সিস্টেমেও কিছুটা পরিবর্তন এসেছে। সরাসরি ম্যাচ জয়ী দল পাবে 8 পয়েন্ট। ম্যাচের ফলাফল ড্র হলে প্রথম ইনিংসে এগিয়ে থাকা দল 4 ও প্রতিপক্ষ দল পাবে 2 পয়েন্ট। তবে রেজাল্ট না হওয়া ম্যাচে প্রথম ইনিংসে 2 দলের স্কোর সমান হলে উভয় দলই পাবে 3 পয়েন্ট করে। একই নিয়ম খাটবে পরিত্যক্ত ম্যাচের ক্ষেত্রেও। ব্যাটিং ও বোলিং এ বোনাস পয়েন্ট তো থাকছেই। সংবাদ শেষ করব, তার আগে সিবিসি টাইল শিরোনামগুলো আরো একবার। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে 28 অক্টোবর থেকে সেনা মোতায়েনের সিদ্ধান্ত, অধিকাংশ প্রার্থীর সন্তোষ। সরকারের লুটপাট ও দুর্নীতির কারণে পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন বন্ধ হয়ে গেছে, এটা দেশের জন্য অসম্মানজনক, বললেন বেগম খালেদা জিয়া। পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংককে 1 সপ্তাহের মধ্যে সরকারের অবস্থান জানানো হবে বললেন অর্থমন্ত্রী। আর পররাষ্ট্রমন্ত্রীর দাবি, এতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি। শেয়ার বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিনিয়োগকারীদের আমরণ অনশন, রাজনৈতিক নেতাদের সংহতি প্রকাশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন অথবা এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।